এভাবেই শুরু হয়েছিল আমাদের প্রেমের গল্প। প্রথম দিকে সে আমাকে যেন এক ধরনের খেলার ছলেই চ্যালেঞ্জ গ্রহণ করেছিল। ঠোঁটে হালকা ব্যঙ্গ হাসি নিয়ে বলেছিল, যদি আমি তোমাকে ভালোবাসি তবে সেই ভালোবাসার শেষ ঠিকানা হবে বিয়ে। তার কথাই যেন একরকম দম্ভ, আবার অদ্ভুত এক আত্মবিশ্বাস পাচ্ছিলাম। আমি নীরবে সেই চ্যালেঞ্জ মেনে নিলাম। মনে মনে প্রতিজ্ঞা করলাম তাকে আমি ভালোবাসতেই বাধ্য করব। আর সত্যিই তাই হলো। আস্তে আস্তে তার কঠিন মন নরম হয়ে এলো। তার চোখের ভাষায় আমি আমার প্রতিফলন খুঁজে পেলাম। প্রতিদিনের কথোপকথন, ছোটোখাটো খুনসুটি আর অব্যক্ত আবেগে আমাদের সম্পর্কটা আরও গভীর হতে লাগলো। আমি ভেবেছিলাম এভাবেই আমরা একদিন সত্যি সত্যি একসাথে পথ চলব। কিন্তু হঠাৎই একদিন সে যেন সব কিছু ওলটপালট করে দিল। অদ্ভুত ঠান্ডা গলায় বলল, আমি বিয়ে করতে যাচ্ছি বাবার পছন্দের মেয়েকে। সেই মুহূর্তে আমার মনে হলো মাথার উপর একটা পুরো আকাশ ভেঙে পড়ল। বুকের ভেতরটা ফেটে যাচ্ছিল, নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছিল। চারপাশের সব কিছু হঠাৎ অচেনা লাগছিল। মেঘলা আকাশ, থমথমে বাতাস, এমনকি নিজের হৃদস্পন্দনও। আমি নির্বাক হয়ে তার দিকে তাকিয়েছিলাম, যেন কোনো দুঃস্বপ্নের মধ্যে আটকে গেছি আমি। তবুও কিছুক্ষণ পর সে আবার বলল, তুমি কেঁদো না, আমি তোমাকে ছেড়ে যাব না। আমি আমার স্ত্রীকে ডিভোর্স দিয়ে দিব, তারপর তোমাকেই বিয়ে করব। তার সেই কথাগুলো আমার ভাঙ্গা হৃদয়ে আশার আলো জ্বালালো। আমি ভাবলাম হয়তো সত্যিই সে আমার ভালোবাসাকে ফেলে দিতে পারবে না। সরল বিশ্বাসে তার প্রতিটি শব্দে আঁকড়ে ধরলাম আমি। কিন্তু মনের গভীরে কোথাও একটা অস্থিরতা তখনও গোপনে কাটার মতো বিঁধে যাচ্ছিল আমার মনে। সে কি সত্যিই ফিরে আসবে, নাকি এ প্রতিশ্রুতিও একদিন ভেঙে যাবে? সে বিয়ের পরও আমার সাথে যোগাযোগ রাখলো। প্রথমে আমি ভেবেছিলাম হয়তো সব কিছু এখানেই শেষ হয়ে যাবে, সে তার সংসার নিয়ে ব্যস্ত হয়ে যাবে। কিন্তু আশ্চর্যের বিষয়, বিয়ের বাঁধনে জড়ানোর পরও সে আমার সাথে প্রতিদিন কথা বলতো, লুকিয়ে লুকিয়ে ফোন করতো, মাঝরাতে মেসেজ পাঠাতো। তার কণ্ঠই তখনও একই উষ্ণতা, সেই একই আকুলতা, যেন কিছুই বদলায়নি। অথচ বাস্তবে সব কিছুই বদলে গিয়েছিল। কথা বলতে বলতে মাঝে মাঝে সে নিজেই হাহাকার করে উঠত, তুমি জানো না তোমাকে ছাড়া আমার শ্বাস নিতেও কতটা কষ্ট হয়। আমি দ্বিধাগ্রস্ত হয়ে যেতাম। একদিকে ছিল তার প্রতিশ্রুতি, অন্যদিকে ছিল তার নতুন সংসার। আমি বারবার ভেবেছি, এই সম্পর্ক কি শুধু তবেই প্রতারণা, নাকি সত্যিই সে একদিন সব কিছু ভেঙে আমাকে বেছে নেবে? তার প্রতিটি কল, প্রতিটি বার্তা আমার মনকে আশার হালাও দেখাতো, আবার একই সাথে ভেতরটা বিষাদে ভরে তুলত। কারণ আমি জানতাম সে এখন অন্য কারো। তারপর একদিন গভীর রাতে হঠাৎ করে দরজায় টোকা পড়ল। আমি আঁতকে উঠে দরজা খুলতেই দেখি ভাইয়া দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো লাল, মুখটা কঠিন, যেন অনেকক্ষণ ধরে কান্না চেপে রেখেছে। সে ভারী কণ্ঠে বলল, তুই রাহুলকে ভুলে যা, এখনই ভুলে যা। আমি অবাক হয়ে তাকালাম। ভেতরে ভেতরে ভয় আর অস্থিরতা গ্রাস করলো আমাকে। কাপা কাপা গলায় জিজ্ঞাসা করলাম, কেন ভাইয়া, তুমি এভাবে বলছো কেন? রাহুল তো... ভাইয়ার চোখে তখন অদ্ভুত ঝড় বইছে। সে দাঁতে দাঁত চেপে ফিসফিস করে বলল, এই রাহুলই বাবার খুনি। শুনেই আমার মাথা ঘুরে উঠল। পৃথিবীতে যেন মুহূর্তেই থেমে গেল আমার। বুকের ভেতর থেকে শ্বাস আটকে এলো। যে মানুষটাকে আমি প্রাণ দিয়ে ভালোবেসেছি, যে আমার কাছে প্রতিশ্রুতি দিয়েছিল সারা জীবন পাশে থাকা, সেই কি আমার বাবার রক্তের হন্তাকরক? আমি কেঁপে কেঁপে উঠে বসে পড়লাম। মনে হচ্ছিল ভালোবাসা, স্বপ্ন, প্রতিশ্রুতি সব কিছুই একসাথে ধুলোয় মিশে যাচ্ছে। চোখের সামনে শুধু বাবার রক্তমাখা মুখ ভেসে উঠছিল আমার সামনে। আর সেই ছবির পেছনে দাঁড়িয়ে আছে রাহুলের ছায়া। ভাইয়ার চোখে তখন দাউ দাউ করে আগুন জ্বলছিল। সে এক নিঃশ্বাসে বলে চলে গেল যে, শুধু তাই না, রাহুলের বাবা আমাদের বাবার সৎ ভাই ছিল। তুই কি ভেবেছিস ওদের যে এত বড় প্রপার্টিজ, অট্টালিকা, জমিজমা দেখিস, সব কিছু তাদেরই প্রাপ্য? না, এতে আমাদেরও সমান অধিকার আছে। কিন্তু তারা চক্রান্ত করে আমাদের বাবাকে বঞ্চিত করেছে। বাবার প্রাপ্য অংশটুকুও কেড়ে নিয়েছে তারা। আমি নিতর হয়ে ভাইয়ার দিকে তাকিয়ে রইলাম। তার কথাগুলো আমার বুকের ভেতর ঝড় তুলছিল। এতদিন যাকে আমি শুধু ভালোবেসেছি, তার পরিবারই নাকি আমার পরিবারের শত্রু। ভাইয়ার কণ্ঠ তখন আরও ভারী হয়ে উঠল। তুই ভাবিস এরা কেমন মানুষ? নিজের রক্তের ভাইকে বঞ্চিত করতে পারে যারা, তারা কি আমাদের ভালো চায়? তোর চোখ খুলে দে বোন, এই রাহুল শুধু তোর প্রেমিক না, আমাদের জীবনের সর্বনাশের মূল কারণ। আমি যেন হিম হয়ে গেলাম। হৃদয় একদিকে টানছিল রাহুলের প্রতি অগাধ ভালোবাসায়, অন্যদিকে রক্তের সম্পর্কের টানে বাবার প্রতি তীব্র শোক আর ক্ষোভে। আমার ভেতরে তখন যুদ্ধ শুরু হলো, ভালোবাসা বনাম সত্য, আবেগ বনাম প্রতিশোধ। সেদিনের পর থেকে আমার ভেতরের সব কিছু পাল্টে গেল। রাহুলকে আমি আর আগের মতো শুধু ভালোবেসে কাছে টানিনি, বরং প্রতি মুহূর্তে মনে মনে শপথ নিয়েছি
তার কাছ থেকেই আমার বাবার রক্তের প্রতিশোধ নিব। আমি ইচ্ছে করেই তার সাথে আরও ঘনিষ্ঠ হতে শুরু করলাম। সে ভেবেছিল আমার ভালোবাসা আগের চেয়ে বেড়েছে, কিন্তু আসলে তার প্রতিটি হাসি, প্রতিটি স্পর্শের আড়ালে আমি কেবল প্রতিশোধের হিসেব করছিলাম। রাহুল যখন গভীর প্রেমের দৃষ্টিতে আমার দিকে তাকাতো, আমি তার চোখের ভেতরে বাবার রক্তমাখা ছায়া দেখতে পেতাম। সে যখন প্রতিশ্রুতির কথা বলতো, আমি ভাবতাম একদিন এই প্রতিশ্রুতি তার সর্বনাশ ডেকে আনবে। আমার নীরবতা, আমার মিথ্যে হাসি সবই ছিল একটা অভিনয়, ভালোবাসার অভিনয়, যার আড়ালে জমে উঠেছিল প্রতিশোধের ঝড়। আমি ভেবেছিলাম কেবল আমিই প্রতিশোধের খেলায় নেমেছি, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলাম রাহুলও হয়তো এই একই খেলায় ব্যস্ত ছিল। হয়তো সেও আমার প্রতি আসল ভালোবাসার জন্য নয়, প্রতিশোধ নেওয়ার জন্যই সম্পর্ক গড়েছিল। তার আচরণগুলো মনে পড়তে লাগলো আমার। মাঝে মাঝে অকারণে তার চোখে এক অদ্ভুত হাসি ফুটে উঠত, যেন সে ভেতরে ভেতরে কোনো গোপন রহস্য উপভোগ করছে। আবার কোনো কোনো সময়ে সে হঠাৎ করেই খুব কড়া হয়ে যেত, এমনভাবে প্রশ্ন করত যেন আমার পরিবার সম্পর্কে আরও কিছু জানতে চাইছে সে। আমি ভাবতে শুরু করলাম, আমাদের সম্পর্ক কি তবে একেবারেই ভালোবাসা নয়? এটা কি শুধুই প্রতিশোধ আর ষড়যন্ত্রের খেলা? দুজন মানুষ যারা একসময় শপথ গ্রহণ করেছিল একে অপরের হাত ধরে সারা জীবন চলবে, তারা দুজনেই এখন একে অপরের হৃদয়ে লুকিয়ে রেখেছে তলোয়ার। ভালোবাসা যেন পরিণত হলো যুদ্ধক্ষেত্রে। আমাদের প্রতিটি আলিঙ্গনের আড়ালেই ছিল বিষাক্ত সন্দেহ, প্রতিটি প্রতিশ্রুতির আড়ালে ছিল প্রতিশোধের আগুন। তারপর একদিন হঠাৎ গভীর রাতে রাহুল ফোন কল দিল আমাকে। কণ্ঠে এক ধরনের অস্থিরতা মিশেছিল। ফিসফিসিয়ে বলল, জানো আমার বউ, সে নাকি প্রেগনেন্ট। সবই আমাদের সম্পদের লোভে পড়ে করেছে সেটা। ওর কথাটা শুনে আমার বুকের ভেতরও এক অদ্ভুত শিহরণ বয়ে গেল, ঠোঁটে কেমন এক চতুর হাসি খেলে গেল। আমি ভেতরে ভেতরে ভাবলাম, এটাই সেই মোক্ষম সুযোগ যেটার জন্য আমি এতদিন অপেক্ষা করেছিলাম। যদি আমি ধীরে ধীরে রাহুলকে আমার মায়াজালে আটকে ফেলতে পারি, তবে সে তার স্ত্রীকে অবহেলা করবে, এমনকি নির্যাতনও করতে শুরু করতে পারে। আমি চাইছিলাম তার বউই সেই গর্ভজাত সন্তান পৃথিবীতে আলো না দেখেই যাতে তাদের বংশ নির্বংশ হয়ে যায়। সেই মুহূর্তে আমার ভেতরে প্রতিশোধের আগুন আরও জ্বলে উঠল। আমি ফোনের ওপাশে নরম মধুর সুরে কথা বলতে লাগলাম, কণ্ঠে এমন এক কোমলতা আর আকর্ষণ ঢেলে দিলাম যাতে রাহুল ধীরে ধীরে আমার প্রতি আসক্ত হয়ে পড়ে। আমি জানতাম পুরুষ হৃদয় মধুর ফাঁদে সহজেই আটকে যায়। আমার প্রতিটি শব্দ যেন বিষের মতো ধীরে ধীরে তার মনে প্রবেশ করতে লাগছিল। অন্যদিকে ফোনের ওপাশে রাহুল ক্রমশ নরম হয়ে আসছিল। তার নিঃশ্বাসের ছন্দ বদলে যাচ্ছিল। আমি স্পষ্ট বুঝতে পারছিলাম আমার লক্ষ্য পূরণের প্রথম ধাপ আমি ইতিমধ্যেই অতিক্রম করে ফেলেছি। তখন রাদিয়ার সাথে আমার যোগাযোগ একেবারেই বন্ধ হয়ে যায়। যেদিন তোমাকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার ভয়ঙ্কর খবর শুনলাম, ঠিক তার 30 মিনিট পর রাহুলের ফোন বেজে উঠল। কণ্ঠে এক অদ্ভুত ফাঁকা আত্মবিশ্বাস। আজ থেকে তার মনে কোনো ঝামেলাই নেই। আমার স্ত্রীকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছি। ফোনের শব্দটা যেন ভেতর থেকে এক অদ্ভুত উত্তেজনা আর তীব্র সচেতনতা জাগিয়ে দিল। দম বন্ধ করা অনুভূতির মধ্যে আমি দ্রুত মুঠোফোন ধরেই ভাইয়াকে কল করলাম। ভাইয়া, রাহুলের বউ বাড়ি থেকে বের হয়ে গেছে। তুমি দ্রুত ওদের বাসার রাস্তার দিকে চলে যাও, তাড়াতাড়ি পৌঁছাও। ভাইয়ার গলায় স্পষ্ট অস্থিরতা। কি বলছিস? এত বড় সাহস হলো ওদের? কোথায় গেল এখনও? আমি হাঁপাতে হাঁপাতে বললাম, ঠিক জানি না ভাইয়া, হয়তো বাসার কাছাকাছি কোথাও দাঁড়িয়ে আছে, কিন্তু একা একা থাকলে ওদের লোকজন কিছু করে বসতে পারে। তুমি দেরি করো না। ভাইয়ার সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল, তুই চিন্তা করিস না, আমি এখনই বের হচ্ছি। তুই মিন টাইমে দেখ যদি ওকে খুঁজে পাও। ওকে একা থাকতে দিবি না, বুঝলি? আমি ভয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, ঠিক আছে ভাইয়া, আমি ফোনে লাইন খোলা রেখেছি, ওকে খুঁজে বের করতেই হবে। ভাইয়ার কণ্ঠ এবার দৃঢ় হয়ে উঠল। হ্যাঁ, আজকেই যাই হোক না কেন, আমি কাউকে ছেড়ে কথা বলবো না। এ অন্যায়ের বিচার হবেই। তুই কাঁদিস না, শক্ত থাক একদম। মনে মনে আমি নিজের ভেতরের দায়বদ্ধতার গভীরতা অনুভব করতে লাগলাম। ওর কোনো দোষ নেই, ও নিখুঁতভাবে নির্দোষ, তাই তাকে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। শুধু প্রতিশোধ নয়, বরং নিরীহের পাশে দাঁড়ানো, ওকে নিরাপদে সবার রাখার জন্য সব কিছু করতে হবে। এই অনুভূতি আমাকে এক ধরনের জাগ্রত শক্তি জুগিয়েছিল, যেন প্রতিটি মুহূর্তের নীরবতা আর স্থিরতা আমার পরিকল্পনাকে আরও দৃঢ় করে তুলছে। বিশ্বাস করো রাহি, তোমার সন্তানকে মেরে ফেলা কখনো আমাদের মুখ্য উদ্দেশ্য ছিলই না। আমার মনে একটাই অবিচল জিদ ছিল, আমার বাবার নৃশংস খুনের প্রতিশোধ নেওয়া এবং আমাদের অধিকার যা আমাদের থেকে বঞ্চিত করা হয়েছে এবং সেটা ফিরিয়ে আনা।
আমার বিধবা মায়ের মুখের দিকে তাকালে বারবার চোখে ভেসে আসে বাবার রক্তমাখা আতঙ্কময় সেই চেহারা, যেই স্মৃতি আমাদের ভেতরে প্রতিশোধের আগুনকে আরও তীব্র করে তুলেছে। যেন প্রতিটি মুহূর্তে আমার হৃদয় চিৎকার করে ন্যায় ফেরাতে হবে, বিচার করতে হবে। এই অগ্নিসদৃশ ক্ষুধা আর আবেগের মধ্যে আমি এক ধরনের অদ্ভুত স্থিরতা খুঁজে পাই। রাহি, তুমি হয়তো ভাবতে পারো এটি কঠোর বা নির্মম, কিন্তু প্রতিটি পদক্ষেপ, প্রতিটি সিদ্ধান্ত যেন সেই দীর্ঘ সাপ্রেসড যন্ত্রণার প্রতিফলন। প্রতিটি নিঃশ্বাস যেন আমাকে স্মরণ করায় আমাদের অধিকার, আমাদের ন্যায়, আমাদের বাবার প্রতি দায়িত্ব, সব কিছু ফেরত আনার যুদ্ধ চলতে হবে আমাদের মধ্যেই। সামিরার মুখেই অবিশ্বাস্য ঘটনা শুনে আমি আর দাঁড়িয়ে থাকার শক্তি পেলাম না। আমার হাত পা অবশ হয়ে আসতে লাগলো। রাহুলের বাবার মতো আমার একটা মানুষও অন্যায়ের সাথে যুক্ত, তাও আবার অন্যের সম্পদ আত্মসাৎ করা, না, এটা তো আমার বিশ্বাসই হচ্ছে না। পাশে বসে সামিরা হঠাৎই গম্ভীর কণ্ঠে বলল, অবিশ্বাস্য হলে সত্যিই রাহি, এটা সব কথা এখনও তোমাকে বলিনি, কিন্তু সত্য আছে যা শোনার পর হয়তো তুমিই হতবাক হয়ে যাবে। জানো, ওরা আসলে অবৈধ ব্যবসার সঙ্গে জড়িয়ে আছে। আড়ালে যতই সম্মানী সাজুক না কেন, ভেতরে ভেতরে তাদের শিকড়টা পচে গেছে অনেক আগেই। কিছুটা থেমে সামিরা দীর্ঘশ্বাস নিল। তার চোখে মুখে অদ্ভুত দৃঢ়তা ভেসে উঠল। গত কয়েকদিন আগে ভাইয়া কৌশলে ওদের বিপুল সম্পদে অর্ধেকটা মায়ের নামে করে নিয়েছে। চতুরতায় তারা যেমন পারদর্শী, তেমনি ভাইয়াও চাল দিয়েছে নিজের মতো করে। এখন শুধু সময়ের অপেক্ষা, কবে তাদের মুখোশ খুলে পড়বে, কবে সেই অন্যায়ের রাজত্ব ভেঙে ধূলিসাৎ হয়ে যাবে। ওদের অধঃপতনের দিন যে খুব দূরে নয়, সেটা আমি স্পষ্ট বুঝতে পেরেছি। তার কণ্ঠে যেন একটা জ্বলন্ত প্রতিজ্ঞার ছাপ ছিল। তখনই শান্তি পাবো আমি, যখন দেখব অন্যায়ের সাজাত ওদের গায়ে এসে পড়েছে। আর হ্যাঁ রাহি, খুব শিগগিরই ভাইয়া তোমার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আকাশ জুড়ে ছড়িয়ে আছে মোলায়েম নীল অন্ধকার। সেই অন্ধকারের বুক চিরে ধীরে ধীরে উঠেছে দ্বাদশীর গোল চাঁদ। তার আলো যেন রূপালী তুলোর মতো গড়িয়ে পড়ছে পৃথিবীর বুকে। চারপাশে আলো ছায়ার খেলা, মনে হচ্ছে আকাশ তার সমস্ত রহস্য এক নিমেষে খুলে দিয়েছে। গাছের পাতার ডগায় চিকচিক করে ঝলমল করছে রূপালী আভা, যেন প্রকৃতির প্রতিটি কোণায় এক অদৃশ্য হাতে ঝিকিমিকি তারার ধুলো ছড়িয়ে পড়েছে। দূরে নদীর কালসে জলে চাঁদের আলো ঝরে পড়েছে নরম ঝিলিক হয়ে। সেই আলো কখনো স্রোতের সঙ্গে কেঁপে কেঁপে ওঠে, কখনো আবার স্থির হয়ে থাকে শান্ত আয়নার মতো। নদীর ধারে দাঁড়ালে মনে হয় চাঁদ যেন গোপনে নেমে এসেছে জলের তলানিতে, শুধু প্রতিফলনে ভেসে আছে তার মায়াবী মুখখানা। ঝোপের ফাঁক দিয়ে মাঝে মধ্যে ঝিলমিল করে উঠে জোনাকির আলো, প্রথমে একটা দুটো, তারপর ধীরে ধীরে শত শত জোনাকি। হঠাৎ মনে হয় আকাশের তারারা দল বেঁধে নেমে এসেছে মাটির বুক জুড়ে খেলা করার জন্য। জোনাকিদের সে নাচে বাতাসও যেন হালকা মন্ত্রমুগ্ধ হয়ে থমকে যায়। চারিদিকে ভরিয়ে তোলে ঝিঝি পোকার অবিরাম ডাক। সেই ডাক যেন নিস্তব্ধ রাতকে আরও করে গভীর, আরও গোপনীয় করে তোলে। আবার সেই একই সুর প্রকৃতিকে ডুবিয়ে দেয় এক অদ্ভুত সঙ্গীতে, যেন রাতের বুকেই বাজছে এক অদৃশ্য বীণার সুর। আলো অন্ধকার, শব্দ নিঃশব্দের এই খেলা ধীরে ধীরে রাতকে রূপ পরিণত দেয় এক অন্যান্য রূপকথায়। চারপাশে ছড়িয়ে পড়ে অশান্তি, রহস্য আর মোহনীয় মায়াবী আবেশ, যেন সময় থেমে গেছে। পৃথিবীতেই শুধু এই রাতের সৌন্দর্য ডুবে আছে। হঠাৎ চোখে পড়ল কালো রঙের একটা গাড়ি সামিরাদের দরজার সামনে এসে থামল। প্রথম মুহূর্তে বুকের ভেতর কেমন যেন ধক করে উঠল। মনে হলো এটা হয়তো সিফাতের গাড়ি, কিন্তু না, সিফাত তো এ ধরনের গাড়ি চালায় না। তাহলে কি অন্য কেউ? ভাবনার ভিড় জমতে না জমতে গাড়ির দরজা ধীরে যেন রাতের নিস্তব্ধতা ভেঙে খুলে গেল। বেরিয়ে এলো সিফাত। চারপাশের অন্ধকার চাঁদের আলোয় হালকা রূপালী আভা ছড়াচ্ছে, আর সেই আলো যেন সিফাতকে ঘিরে এক ভিন্ন জ্যোতি তৈরি করেছে। চোখে কালো সানগ্লাস, যা রাতের বেলায়ও আরও বেশি রহস্যময় মনে হচ্ছিল এই অন্ধকারেও তার দৃষ্টি যেন ভেদ করে ফেলবে সব কিছুই। মুখে অদ্ভুত এক গাম্ভীর্য, ঠোঁটের কোণে নিরাবেগ এক রেখা, যাকে আরও দূরতম আর অপ্রাপ্য করে তুলেছিল। পরনে ঝকঝকে সাদা শার্ট, যেন চাঁদের আলোয় আলাদা করে ঝিলমিল করছে। সেই সাদা রং অন্ধকারের মধ্যে এত স্পষ্ট ছিল যে মনে হচ্ছিল রাত নিজেই তাকে আলোকিত করতে চায়। নিচে কালো প্যান্ট, সাথে মানানসই কালো জুতা, সব মিলিয়ে যেন রাতের আকাশ আর চাঁদের আলো একসাথে মিলেমিশে এক নিখুঁত সাজে তাকে সাজিয়েছে।
বাহাতে সোনালি রঙের ঘড়ি চাঁদের আলোয় ঝিলমিল করে উঠল। মনে হলো ঘড়িটা শুধু সময় জানাচ্ছে না, বরং রাতের বুকে আলোর মতো দাঁড়িয়ে আছে, তার চারপাশে যেন অদৃশ্য আভা তৈরি করেছে। আর সেই আভায় রাতের নিস্তব্ধতা আরও গভীর, আরও মুগ্ধকর হয়ে উঠল। মুহূর্তের মধ্যে মনে হলো সিফাতকে দেখে রাত থমকে গেছে, যেন চাঁদও তার জন্যই একটি বেশি উজ্জ্বল হয়ে আছে। আর আমি কেবল নির্বাক হয়ে দাঁড়িয়ে তাকিয়ে আছি। বুকের ভেতর ধকধক শব্দ যেন নিজেই আমার উপস্থিতি ফাঁস করে দিচ্ছে। আজকের সিফাতকে যেন একেবারেই অন্য রকম লাগছে, যেন সাধারণ দিনের সেই পরিচিত সিফাত নয় সে। তার প্রতিটি ভঙ্গিমা, প্রতিটি দৃষ্টি, প্রতিটি নিঃশ্বাসের এক অদ্ভুত আকর্ষণ ছড়িয়ে পড়েছে। স্বাভাবিক দিনের চেয়েও অনেক বেশি মোহময়, অনেক বেশি সুন্দর মনে হচ্ছে তাকে। অজান্তেই আমার চোখ তার দিকে আটকে গেল। মনে হচ্ছিল যতই চেষ্টা করি দৃষ্টি সরাতে পারবো না। বুকের ভেতর কেমন যেন এক অদ্ভুত আলোড়ন উঠতে লাগলো। মনে হলো এই চাঁদনি রাতে আমি আর সিফাত পাশাপাশি হাঁটছি, চারপাশে নিস্তব্ধতা, শুধু দূরে ঝিঝি পোকার একটানা ডাক। হালকা বাতাস চুল উড়িয়ে দিচ্ছে, বাতাসে ভেসে আসছে রাত জাগা একটা ফুলের মিষ্টি গন্ধ। উপরে আকাশে ভেসে যাচ্ছে সাদা তুলোর মতো মেঘ, আর তার চোখ ফাঁকি দিয়ে জ্যোৎস্নার আলো ঝরে পড়ছে আমাদের পথ জুড়ে। সেই আলোয় সিফাতকে আরও অপরূপ লাগছিল, যেন রাতটা আমাদের জন্যই সাজানো হয়েছে। মনে হচ্ছিল আমরা দুজন ধীরে ধীরে জ্যোৎস্নার নদীতে ডুবে যাচ্ছি, আর পৃথিবীর সব কিছু অচেনা এবং অদৃশ্য হয়ে যাচ্ছে। পরক্ষণেই হঠাৎ নিজের মনে ধাক্কা খেলাম। বুকের ভেতর কেমন যেন এক চমক হয়ে উঠল। মনে হলো আমি কোনো নিষিদ্ধ কল্পনার ভেতরে পা বাড়িয়ে ফেলেছি। ঠোঁটে কেঁপে উঠল অজান্তেই, আস্তাগফিরুল্লাহ, এসব কি ভাবছি আমি? চাঁদের আলোয় ভেসে যাওয়া সেই স্বপ্নময় দৃশ্য হঠাৎ যেন ভেঙে চুরমার হয়ে গেল। মনে হলো আমি বাস্তবের মাটিতে হঠাৎই ধপ করে পড়ে আসি। ভেতরে এক ধরনের অপরাধবোধ আমাকে কুঁকড়ে দিল। কল্পনা করতেই লজ্জায় মুখ গরম হয়ে উঠল আমার মন বলছিল, এ তো আমার নাগালের অনেক বাইরে। সিফাতকে দেখে যতই মনে হোক তার সাথে আমার পথ মিলে যাচ্ছে, আসলে সেটা কোনো সম্ভবই নয়। আমি তো ওর যোগ্যই নই। আমি কেবল দূর থেকে তাকিয়ে থাকতে পারি, কিন্তু তার পাশে দাঁড়ানোর মতো সাহস কিংবা অধিকার আমার নেই। সে যেন আকাশের তারার মতো অলঙ্ঘনীয়, দূরবর্তী আর অনন্ত। আর আমি তো কেবল মাটির ধুলো, যার চোখ মেলে সেই তারাকে দেখা সম্ভব, কিন্তু ছোঁয়া নয়। একটু পর সিফাত আমাদেরকে ডাকলো, আমাকে আর সামিরাকে নিয়ে গেল তার মায়ের ঘরে। দরজার ভেতরে পা দিতেই বুকের ভেতর ধুকপুক শব্দ আরও বেড়ে গেল। ভয়ে মনে হচ্ছিল দম বন্ধ হয়ে যাবে। আল্লাহই ভালো জানেন আজ কি না সিফাত আমার মনের গোপন কথা জেনে ফেলেছে। ঘরের ভেতর প্রবেশ করতেই চারপাশে এক ধরনের ভারী নীরবতা নেমে এলো। বাতাসও যেন থমকে আসে, ঘড়ির কাঁটার শব্দটাও অস্বাভাবিক স্পষ্ট শোনা যাচ্ছিল। সবাই বসে আছি, কেউ কিছু বলছে না। মনে হচ্ছিল এই নীরবতা যেন বুকের ভেতরে আরও চাপ তৈরি করছে। হঠাৎ সেই নীরবতা ভেঙে সিফাত গম্ভীর কণ্ঠে বলে উঠল, রাহি, তুমি নিশ্চয়ই সামিরার কাছ থেকে সব কিছু শুনে ফেলেছ? আমি গলার শব্দ খুঁজে না পেয়ে কেবল মাথা নেড়ে সম্মতি জানালাম। তারপর সিফাত গভীর দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, তাহলে নতুন করে আর কিছু বলার নেই, কিন্তু একটা কথা আমি তোমাকে বলতে চাই। এক মুহূর্ত নীরব থেকে সিফাত হঠাৎ বলে উঠল, তুমি কি আমার হবে রাহি? আমার পুরো শরীর হিম হয়ে গেল, হাত পা অবশ হয়ে আসতে লাগলো। শির দ্বারা বেশ শীতল স্রোত নেমে গেল। মনে হচ্ছিল আমি আর মাটিতে নেই, হাওয়ায় ভেসে যাচ্ছি। এত সুন্দরভাবে কেউ কি কখনো বিয়ের প্রস্তাব দেয়? তার কণ্ঠের প্রতিটি শব্দ যেন সরাসরি হৃদয়ে আঘাত করছিল আমার। আবার মিষ্টি কোনো সুরের মতো ভেতরে প্রতিধ্বনিত হচ্ছিল। আমার চারপাশটা হঠাৎ ঝাপসা হয়ে গেল। শুধু সিফাতের মুখটাই স্পষ্ট দেখাচ্ছিল, যেন পুরো পৃথিবী অদৃশ্য হয়ে গেছে। বাকি রয়ে গেছে সে আর আমি। সিফাতের মা মমতার চোখে তাকিয়ে আস্তে করে বললেন, রাহি, এতটা দিন তুমি আমাদের বাড়িতে আসো, বলো তো কোন দিক থেকে তুমি কি কষ্ট পেয়েছো? আমি সব জানি মা। সামিরা আমাকে সব কিছু খুলে বলেছে। তুমি শুধু একবার রাজি হয়ে যাও, আমার ছেলে তোমাকে অনেক সুখে রাখবে। তার কণ্ঠে অদ্ভুত মায়া, চোখে এক ধরনের স্নেহমাখা নিশ্চয়তা। মনে হচ্ছিল যেন তিনি শুধু আমাকে নয়, আমার সব দুঃখ, যন্ত্রণা, অশ্রু, অভিমানকেও জড়িয়ে নিতে চাইছেন বুকের ভেতরে। সেই মুহূর্তে ঘরটা ভারী নীরবতায় আচ্ছন্ন হয়ে গেছে, কিন্তু তার কথাগুলো আমার কানে বাজছিল অমোঘ প্রতিশ্রুতির মতো। আমি একবার সিফাতের মায়ের মুখের দিকে তাকালাম। সেই স্নেহমাখা চোখে যেন আমার নিজের হারিয়ে যাওয়ার মায়ার ছায়া দেখলাম।
বুকের ভেতর জমে থাকা সব দ্বিধা, সব প্রশ্ন এক নিমিষেই গলে গেল। কোনো কিছু না ভেবেই কেমন যেন এক অদ্ভুত শান্তি আর ভরসায় ভেসে গিয়ে সেদিন আমি রাজি হয়ে গেলাম। সেদিনের সেই রাজি হয়ে যাওয়া মুহূর্তটাই ছিল আমার জীবনের মোড় ঘুরে যাওয়ার দিন। খুব দ্রুতই সব কিছু ঠিক হয়ে গেল। সিফাতের পরিবার আজ যেন আমাকে নতুন করে আপন করে নিল। ঘরের আঙ্গিনায় ব্যস্ততা, আত্মীয় স্বজনদের আনাগোনা, কোথাও সাজসজ্জার প্রস্তুতি, সব মিলিয়ে চারপাশে যেন উৎসবের আমেজ ছড়িয়ে পড়ছিল। বিয়ের দিন সকালে আকাশটা ছিল নির্মল, হালকা সোনালি রোদ মাটির উপরে পড়ছিল। বাড়ির আঙ্গিনায় রঙিন আলপনা, সাজানো ফুল আর আলোয় চারদিক ঝলমল করছিল। আমি লাল বেনারসি পরে আছি, শাড়ির রেশমি ঝলক বাতাসে দুলে উঠছিল, যেন প্রতিটি ভাঁজে লুকিয়ে আছে অজানা আনন্দ আর প্রত্যাশা। হাতে চুড়ির মৃদু টুংটাং শব্দ আর কানে ঝোলানো ঝুমকোর ঝিকিমিকি আলোয় আমি নিজেই নিজেকেই নতুন করে চিনে নিচ্ছিলাম। চোখের কোণে অচেনা অশ্রু টলমল করছিল। সে অশ্রুতে যেমন ছিল পুরনো দিনের বিদায়ের কষ্ট, তেমনই ছিল আগামীর মধুর আহ্বান। ঠোঁটে লাজুক এক হাসি খেলা করছিল, যেন বুকের ভেতর দুরু দুরু কম্পনকে আড়াল করতে চাইছে। মনে হচ্ছিল জীবন যেন সত্যিই এক নতুন অধ্যায়ের প্রবেশ করছে, যেখানে প্রতিটি মুহূর্ত রঙিন অজানার হাতছানি দিয়ে ডাকছে আমাকে। ঘরটা ভরে উঠেছিল গম্ভীর নীরবতায়। বাতাসে কড়া পারফিউমের গন্ধ ভেসে আসছিল। মোমবাতির আলোয় সোনালি ঝিলিক পড়েছিল সাদা দেয়ালে। সবাই নিঃশ্বাস আটকে অপেক্ষা করছিল সেই একটা মুহূর্তের জন্য। কাজী সাহেব ধীরভঙ্গিতে কাবিননামার পাতায় কলম রাখলেন। চারপাশের মানুষগুলোর চোখ তখন আমাদের দিকেই স্থির। আমার আঙ্গুল কেঁপে উঠল। বুকের ভেতর হৃদস্পন্দন যেন কানে স্পষ্ট শোনা যাচ্ছিল। কিন্তু ঠিক সেই সময় সিফাতের দৃঢ় পরিপূর্ণ কণ্ঠে উচ্চারিত কবুল শব্দটা চারিদিকে প্রতিধ্বনির মতো ছড়িয়ে পড়ল। সেই এক শব্দ যেন আমার সব শঙ্কা মুছে দিয়ে বুকের ভেতর এক অদ্ভুত আশ্বাস আর শক্তি জাগিয়ে তুলল। মুহূর্তেই নীরবতা ভেঙে চারিদিকে ধ্বনিত হলো আল্লাহু আকবার। কারো চোখে খুশির অশ্রু, কারো ঠোঁটে দোয়ার ফিসফাস। ঘর যেন আনন্দে, শুভেচ্ছায় আর পবিত্রতায় আলোয় ভরে উঠল। আমার চোখের কোণে জমে থাকা অশ্রুবিন্দু তখন হাসির সাথে মিলেমিশে এক অদ্ভুত দীপ্তি ছড়িয়ে দিল। মনে হচ্ছিল সত্যি জীবনের এক নতুন অধ্যায় শুরু হয়ে গেছে। সব হইচই, হাসি ঠাট্টা, দোয়া আর শুভেচ্ছার পর যখন একটু ফাঁকা সময় মিলল, তখন সবাই মজা করে আমাকে সিফাতের পাশে বসিয়ে দিল। চারপাশে তখনও কানাকানি আর চাপা হাসির রোল। কিন্তু ধীরে ধীরে সবই সরিয়ে আমাদের জন্য একটুখানি নিঃশব্দ হয়ে সময় ফাঁকা করে দিল। আমি লাল বেনারসির ঝলমলে আঁচলটি মুখের দিকে টেনে নিয়ে বসলাম। চোখের দৃষ্টি নিচে আসে। চোখের পলকে অজান্তেই জমে থাকা অশ্রু আর লাজুক হাসি মিলেমিশে এক অদ্ভুত দ্বন্দ্ব সৃষ্টি করেছিল। বুকের ভেতর হৃদস্পন্দন যেন দৌড়ঝাঁপ শুরু করেছে। দুরু দুরু শব্দ কানে স্পষ্ট শোনা যাচ্ছিল, নাভি পর্যন্ত কম্পন ছড়িয়ে দিচ্ছিল। ঠিক সেই মুহূর্তে সিফাত হালকা কাত হয়ে আমার দিকে এগিয়ে এলো। তার চোখে গভীর সততা আর কোমলতার ছায়া ছিল, আর কণ্ঠে নরম সুরে বলল, অবশেষে তুমি আমার হলে, বিশ্বাস করতে পারছো? তার শব্দগুলো যেন বাতাসের মতো ঘরে ভেসে এলো, মনকে ছুঁয়ে গেল। আমার ভেতরের অস্থিরতা, লাজুকতা এবং কল্পনার সব তীব্রতা হঠাৎই থমকে গেল। মনে হলো শুধু এই এক মুহূর্তেই আমার জীবনের সব বিভ্রান্তি মিলিয়ে গেছে, আর হৃদয় যেন নতুন আলোতে ভরে উঠেছে। তার কণ্ঠে এক অদ্ভুত দৃঢ়তা, আবার কোমল ভালোবাসার ছায়া। আমি লাজুক হাসিতে মুখটা আরও আড়াল করে ফেললাম। ঠোঁট নড়ল, কিন্তু শব্দ বের হলো না। কেবল চোখের কোণে জমে থাকা অশ্রু আর মৃদু হাসি তাকে উত্তর দিয়ে দিল। সিফাত ধীরে ধীরে আমার কাঁপতে থাকা হাতটা নিজের শক্ত এবং কিন্তু কোমল স্পর্শে ধরল। তার হাতে হাত রাখার সঙ্গে সঙ্গে আমার বুকের ভেতর অদ্ভুত সান্ত্বনা ছড়িয়ে গেল। চোখের কোণে জমে থাকা অশ্রুটা যেন তার স্পর্শে থেমে রইল, আর আমার কণ্ঠে যেন অস্থিরতা ছিল তা একটু নরম হয়ে গেল। তার গভীর দৃঢ় কণ্ঠে ধীরে ধীরে উচ্চারিত হলো, আজ থেকে আর ভয় নেই, তোমার প্রতিটি অশ্রু মুছে দেওয়ার দায়িত্ব আমার। শব্দগুলো যেন বাতাসের মতো আমার চারপাশে ভেসে গেল। চারপাশে মনে হলো সব অন্ধকার, সব অস্থিরতা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। তার দৃঢ়তা, কোমলতার মিশ্রণ আমার অন্তরকে এমন উষ্ণতায় ভরে দিল যা কথায় প্রকাশ করা যায় না, কেবল অনুভব করা যায়। মনে হচ্ছিল এই এক স্পর্শ আর প্রতিশ্রুতিতেই যেন জীবন নতুন আলোকে স্পর্শ করলো। চারপাশের কোলাহল যেন তাকে মিলিয়ে যাচ্ছিল দূরে,
মোমবাতির আলো, ঝাড়বাতির ঝিলিক আর রাতের নিস্তব্ধতা মিলেমিশে মুহূর্তটাকে আরও পবিত্র এবং আরও অবিস্মরণীয় করে তুলল। মনে হচ্ছিল এই এক মুহূর্তেই যেন জীবনের নতুন সূচনা লিখে দিল আমাদের জন্য। সামিরা আমাকে ধীরে ধীরে সিফাতের ঘরে নিয়ে এলো। ঘরের দরজা বন্ধ হতেই বাইরের সকল কোলাহল যেন দূরে হারিয়ে গেল। ঘরটি ছোট হলেও উষ্ণ, প্রতিটি কোণে প্রদীপের ক্ষীণ আলো খেলছিল। দেয়ালের ছায়ায় নরম আর গোপনময় আভা ছড়াচ্ছিল। জানালার ফাঁক দিয়ে চাঁদের রূপালি আলো ভেসে বেড়াচ্ছিল। মেঝেতে ছড়িয়ে রূপালির ছায়ায় খেলা যেন আমাকে স্বাগত জানাচ্ছিল। সামিরা আমার পাশে দাঁড়িয়ে হালকা কণ্ঠে বলল, ভয় পাওয়া ঠিক নয় রাহি, ভাইয়া তোমাকে কোনোদিন কষ্ট দেবে না। তুমি শুধু বিশ্বাস রাখো ভাইয়ার প্রতি। আমি লাজুক হেসে কণ্ঠে কম্পন নিয়ে বললাম, সামিরা আমি জানি, কিন্তু এই মুহূর্তটা খুব অচেনা মনে হচ্ছে। আমার হাতটা কাঁপছে। সামিরা চোখে মৃদু হাসি নিয়ে আমার হাত চেপে ধরল, হাতে হাত রেখে বলল, তুমি ভয় পাওয়ার কথা ভাবছো না, তুমি নিরাপদ, আমি গ্যারান্টি দিচ্ছি। আমি নরম স্বরে ফিসফিস করে বললাম, তুমি কি সত্যিই ঠিক করে আসছে বলে মনে করছো? সামিরা মাথা হেলেই বিশ্বাসের সঙ্গে বলল, হ্যাঁ সব কিছুই ঠিক আছে। তুমি শুধু ধীরে সুস্থে ঘরে সব কিছু নিজের মতো করে নিও। ভাইয়া তোমাকে আজ রাতটা খুব সুন্দর করেই মনে রাখবে। আমার গভীর শ্বাস নিয়ে মাথা হেলালাম। সামিরার উষ্ণ স্পর্শে হাতের কাপা কাপা হাতটা একটু স্থির হলো। সে হালকা একটা হাসি দিয়ে আমার কণ্ঠে ফিসফিস করে বলল, ঠিক আছে আমি চলে যাচ্ছি, এবার রাতটা তোমাদের, ভয় নেই, শুধু ভালোবাসা উপভোগ করো। সামিরা দরজার দিকে এগিয়ে গেল এবং আলতোভাবে হাত নাড়ল। ভালো থেকো। ঘর জুড়ে তখন নিস্তব্ধতার আবরণ। কোণের মাটির প্রদীপে কাপা কাপা শিখা জ্বলছে, একের পর এক দপদপ করে উঁচু হয়ে উঠছে, আবার নিভে যাচ্ছে। জানালার ফাঁক দিয়ে বাইরে ঢুকে পড়ছে রূপালী জ্যোৎস্না। মেঝেতে পড়া আলো যেন সাদা ফুলের পাপড়ির মতো ছড়িয়ে ছিটিয়ে আছে। এক একটা দাগে মনে হচ্ছে কেউ নিঃশব্দ ফুল বিছিয়ে দিয়েছে। বাইরের শীতের হালকা কুয়াশা গাছের ডালে ডালে লেপ্টে আছে, যেন প্রকৃতি নিজেই সাদা ওড়না টেনে দিয়েছে কাঁধে। দূরে কোথাও ঝিঝি পোকার ডাক ভেসে আসছে, আবার কখনো একেবারে স্তব্ধ হয়ে আসে। মনে হচ্ছে পৃথিবী যেন থমকে দাঁড়িয়ে শুনছে ঘরের ভেতরের নীরবতা। ভেতরের সেই ছোট্ট কক্ষটা যেন বাইরের পৃথিবীর থেকে একদমই আলাদা, একেবারে নিজের মতো এক জগৎ, উষ্ণ অচেনা আবেগে ভরা, আর শ্বাস প্রশ্বাসের মৃদু শব্দে পূর্ণ আছে একদম। প্রদীপের আলো, জ্যোৎস্নার ছায়া আর নিস্তব্ধতার মায়া মিলেমিশে ঘরটাকে এক সুন্দর আবেশে ভরে উঠেছে। সিফাত ধীরে ধীরে এগিয়ে এলো আমার দিকে, হাতে হাত রেখে ফিসফিস করে বলল, তুমি জানো না, তোমায় ছুলেই আমার মনে হয় সব কিছু থেমে যাক। যেদিন আমাকে তোমার রাস্তায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেছি, সেদিন থেকেই তোমার জন্য আমার মনে একটা সফট কর্নার তৈরি হয়ে গেছে। জানো রাহি, এই 38 বছর বয়সে কখনো কোনো মেয়ের প্রেমে পড়িনি আমি, কিন্তু তোমাকে দেখার পর আমার মনের মধ্যে অন্যরকম একটা অস্থিরতা কাজ করছিল, যা তোমাকে বলে বোঝাতে পারবো না। আমার বুকের ধকধক স্পষ্ট শব্দ শোনা যাচ্ছিল। গায়ের মাতাল করা পারফিউমের গন্ধে বাতাসে মিলে আছে, যেন প্রতিটি শ্বাসে ভালোবাসা ঢুকে পড়েছে। ঠোঁটে কেঁপে কেঁপে উঠল, যেন কিছু বলতে চাইছিলাম, কিন্তু শব্দের কোনো দরকার নেই। চোখের দৃষ্টি বলে দিচ্ছিল এই মুহূর্তে আমরা একে অপরের কতটা কাছে। মনে মনে ভাবলাম, এই বেটার বয়স 38 বছর, কিন্তু দেখলে মনে হয় 30-32 এরকম হবে। বাইরের দূরে কুকুরের ডাকে নীরবতা ভাঙল একবার। ভেতরের পরিবেশ এতটাই গভীর হয়ে উঠল যে সেই শব্দও অচেনা হয়ে গেল। সিফাত বলল, এখন যদি এই রাত থেমে যেত, আমি মৃদু হেসে বললাম, তাহলে আমরা চিরকালীন রাতের বাসিন্দা হয়ে যেতাম। অচেতনভাবে তার হাতের নরম স্পর্শটা আমার অনুভব করতে লাগলাম। শরীরের ভেতর থেকে এক অদ্ভুত জোয়ার বইতে লাগলো। আমাদের হাতও তালু মিলল, আঙ্গুলগুলো একে অপরের মধ্যে হালকা বাধা হয়ে গেল। প্রতিটি স্পর্শ নিঃশব্দে হৃদয়ের গভীরে ঢুকেছে। কথা বলার আগেই অনুভূতির ভাষায় গড়ে উঠেছে। সিফাত ধীরে ধীরেই চুলের মধ্যে হাত দিয়ে বলল, আমি চাই এই মুহূর্ত থেমে থাকুক। চোখ বন্ধ করে অনুভব করলাম যেন প্রতিটি নিঃশ্বাসে আমার হৃদয়ের সিফাতের সঙ্গে এক হয়ে যাচ্ছে। ঘরের মধ্যে সময়ের গতি হারিয়ে গেছে, শুধু হালকা শ্বাস, কোমল স্পর্শ আর একে অপরের কাছাকাছি থাকা এই চুম্বকীয় অনুভূতি ভর করেছে চারপাশেই। রাহি, তুমি যদি কখনো আমাকে ছেড়ে চলে যাওয়ার পরিকল্পনা করো, তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। আমার ঠোঁট হালকা কাঁপতে লাগলো, চোখ দুটো গভীর হয়ে উঠল, যেন ভেতরের সব অনুভূতি একসাথে উথলে উঠছে। আমি ধীরে ধীরে সিফাতের হাতটা শক্ত করে ধরে বললাম, তুমি এমন কথা বলো কেন? তোমাকে ছেড়ে যাওয়া আমার জীবনের কোনো শব্দ কোষেই নেই।
তুমি আমার দম, তুমি আমার রক্ত, আমার বেঁচে থাকার কারণ। যদি একদিন পৃথিবীর আমাকে তোমার কাছ থেকে ছিঁড়েও নিতে চাই, তবুও আমি লড়ে যাব, কিন্তু তোমাকে ছাড়া এক পাও নড়ব না। আমাদের নিঃশ্বাস মিলেমিশে ঘরটাকে যেন অদৃশ্য সুরের মতো ভরিয়ে তুলল। উষ্ণ, গভীর আর ভারী হয়ে ওঠা সেই নিঃশ্বাসের চারপাশের বাতাসও কেঁপে উঠল। সময় যেন থমকে দাঁড়ালো, প্রতিটি মুহূর্ত দীর্ঘ হয়ে আমাদের চারপাশে ঝুলে রইল, নিঃশব্দ, কোনো জাদুর মতো। প্রদীপের ক্ষীণ আলোতে মুখের ছায়া আলোয় খেলা করছিল। বাইরের রাতে ধীরে ধীরে নিস্তব্ধতার গভীরে তলিয়ে গেল, আর আকাশের বুকে চাঁদ নিঃশব্দে পশ্চিমে গড়িয়ে পড়তে লাগলো, ঠিক যেন সেই রাতেরও একান্ত সাক্ষী হয়ে।